আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প অস্তগামী। খুব সুন্দর একটি ছোট গল্প। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প অস্তগামী। প্রায় 21 বছর পরে স্বামী স্ত্রীর দেখা হলো। বলতে গেলে একই শহরে বাস করে ওরা, তবু যে দেখা হয়নি তার কারণ দুজনের দুরকম অবস্থা। স্ত্রী সই বলিনি, গাড়ি চড়ে বেড়ায়। স্বামী ভূপাল চক্রবর্তীকে হেঁটে আপিস করতে হয়। আজ এই যে দেখা হলো সেটা নিতান্তই দৈব ঘটনা, নইলে এখনো স্ত্রীর হেঁটে চলাফেরা করবার অবস্থা হয়নি। হয়তো বেশি দেরি নেই, তবে এখনো গাড়িখানা আছে, শুধু চালক হয়েছে পার্ট টাইম। হঠাৎই মনে হয়েছিল একবার কালীঘাটে গেলে কি হয়। অনেকদিন দেবদেবীর মন্দিরে যাওয়া কি পুজো দেওয়ার কথা ভাবেনি। আজ মনে হচ্ছে এটাই সান্ত্বনার একটা বড় পথ। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, গানটা বড় ভালো লাগে। কালীঘাটে গিয়ে গাড়ি রাখতে হলো অনেক দূরে, সেখান থেকে হেঁটেই যেতে হবে। একদিকে তথাকথিত পূজারীর দল আর একদিকে ভিক্ষার্থীর। তার মধ্যে দিয়ে কোনো মতে মাথা নিচু করে যাচ্ছে, আর ওদিক থেকে মাকে দর্শন করে ফিরছে ভূপাল। ওদের দুজনেরই মুখোমুখি ধাক্কা লাগবার কথা। প্রবল একদল যাত্রীর ধাক্কায় পিছিয়ে আসতে হলো বলে সেটা মনে হলো না, তবে দুজনেরই চোখাচোখি হলো। আর দুজনেই কেন কে জানে থমকে দাঁড়িয়ে গেল। মিনিট 2 বোকার মতো দাঁড়িয়ে থেকে ভূপালই প্রশ্ন করল, কেমন আছো? অগত্যা সই বলিনিকে। এখন আর সে সই বলিনি নয়, যদিও এ জগতে নতুন নামকরণ হয়েছে নীলিমা। উত্তর দিতে হলো, এই একরকম আছি, কিন্তু তোমার চেহারা খুব খারাপ হয়ে গেছে, চেনা শক্ত। ক্লান্ত হেসে ভূপাল বললে, আর কি, বয়স হচ্ছে না, তাছাড়া অভাবও খুব, সে তো তুমি জানোই। আর আলাপ করবার সুযোগ ঘটল না। এত ধাক্কাধাক্কির মধ্যে এইটুকু কথাই যথেষ্ট। ভুলে যাবারই কথা, এতকাল তো ভুলেই ছিল, কিন্তু আজকের এই দেখা হওয়াটা কি যেন বলে ইংরেজিতে, আননার্ভিং। হ্যাঁ, তাই। চুল শুধু পাকেইনি, অনেক উঠেও গেছে। ভালো করে আঁচড়ালেও বোধহয় সেই দৈন্য ঢাকা যাবে না। কপালে অসংখ্য রেখা, বোধহয় দাঁতও পড়েছে কিছু কিছু, গাল তোবড়া হয়ে গেছে। অথচ ওর এই দাঁতটাই ছিল সবচেয়ে লক্ষ্য করবার। অভাব তো বটেই, তখনও ছিল, এখন হয়তো আরো বেশি। পুজো দিতে মা দর্শন করতে এসেছে। এখানেও সেই সাদা খদ্দরের একটা কোট, আধ ময়লা। বোধহয় আর কিছু নেই। এতটা অভাব অবশ্য ছিল না। শুরু হয়েছে বছর কতক আগে থেকে। যে ফার্মে ভূপাল কাজ করত সেই অফিস উঠে গেল হঠাৎ। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকাও তারা নষ্ট করেছিল, তার জন্য তাদের শাস্তি হলো। কিন্তু ভূপাল এক পয়সাও পেল না। তারপর বহু ঘুরে এই চাকরি পেয়েছে এক রঙের দোকানে। দোকান অবশ্য নাম করা, তবে তারা আর কত দিতে পারে। বাড়িতে 80 বছরের মা এখনো বেঁচে,
ছোট বোন বিধবা হয়ে এসে ভূপালের ঘাড়েই পড়েছে একটা ছেলে নিয়ে। বাড়িটা অবশ্য নিজের, পুরনো পৈতৃক বাড়ি, তবে সেও তো সেই টালিগঞ্জে, সেখান থেকে যাওয়া আসারও তো খরচ আছে। সেই জন্যে বোধ হয় ওই কোট পরা অবস্থায় এসেছে এখানেও। হঠাৎই খাপছাড়া ভাবে মনে হয় কথাটা। এটা ওর আপিসের পোশাক, একেবারে সকালে বেরিয়ে এসেছে, পুজো দিয়ে সোজা কর্মস্থলে যাবে। আশ্চর্য, খবর সব ওর কানে এসেছে, কেউ না কেউ আত্মীয়তা করে জানিয়ে গেছে। তাছাড়া আজও কিন্তু ওরা স্বামী স্ত্রী। ভূপাল ডিভোর্সের চেষ্টা করেনি, নীলিমারও সে গরজ হয়নি। আবার বিয়ে করবার পথ খোলা রাখতেই তো বিবাহ বিচ্ছেদ। ওদের যখন সেই ইচ্ছে নেই কারোরই, এত হাঙ্গামা করতে যাবে কেন? বাবা মায়ের যার সাধ্য সেই মতোই বিয়ে দিয়েছিলেন তারা। বাবারও ব্যাংকের চাকরি, সেই ব্যাংক যখন উঠে যায়, নীলিমার তখন 6 বছর বয়স। তারপর এটা ওটা নানা কাজ করে বাবা সংসার চালিয়েছেন। ছেলেদের শিক্ষা, বড় মেয়ের বিয়ে, তাতেই সর্বশান্ত হয়েছিলেন। শৈবলিনীর বিয়ের জন্যে কিছু রাখতে পারেননি। বাবা বলতেন, রূপ তো নেই, দেখ রূপের জোরে বিকোতে পারিস কি না। নইলে বাবা যেমন সাধ করে শৈবলিনীর নাম রেখেছিলেন, তেমনই হয়তো তোকে বুড়ো একটা স্কুল মাস্টার দেখে বিয়ে দিতে হবে। তবু সে হিসেবে বিয়ে খুব খারাপ হয়নি, তার নীলিমাও মানতে বাধ্য। বিএসসি পাস, দেখতে মন্দ নয়, সচ্চরিত্র, ভদ্র স্বভাব, উপার্জন মাঝারি, কিন্তু একটা মাথা গোজার জায়গা আছে। আর কি চাই? তার যা অবস্থা, যা কিছু খরচ ধার করেই করতে হবে তাকে। মেয়ে রূপসী বলে তো কেউ বিনা পয়সায় নিয়ে গেল না। এই ছেলেটি ভূপাল, মাথার উপর কেউ ছিল না, বাবা কাকা। নিজেই শ্বশুরের সঙ্গে কথা বলেছিল, উনি যা বলেছিলেন তাতেই রাজি হয়েছে। চুড়ি, হার আর কানের একটা কিছু, বরের আংটি, ঘড়ি, 2001 টাকা নগদ। রাজি হয়েছিল সাগ্রহেই, মেয়ে রূপের কথা ভেবে। রূপে যে আগুন থাকে তা জানত না। মেয়েদের রূপের আগুন তো বহু রাজ্য রাজাকে পুড়িয়েছে, বহু বড় বড় যুদ্ধের কারণ হয়েছে। এসব পড়া ছিল, কিন্তু ভূপালের সে কথা মনে পড়েনি। প্রথমটা যে নীলিমাও অসুখী হয়েছিল, কি নিজেকে বঞ্চিত ভেবেছিল, তাও না। এমনকি বাসন মাজা ঠিকেজি না এলে শাশুড়ি বাসন মাজতে যাচ্ছেন দেখে সেই এগিয়ে এসেছে, বাসন মেজেছে। শাশুড়ি ধন্য ধন্য করেছেন পাড়ায়। ভূপাল সেদিন ভেবেছিল সে ধন্য, সে পূর্ণ। বছর 2 ঘর করেছে ওরা, ওদের অদৃষ্ট দুজনেরই। হঠাৎ একদিন নীলিমার মামা ধূমকেতুর মতো এসে হাজির হলেন ওদের বাড়িতে, অত দূরে। মামা যাকে বলে 7-8 ঘোরালো তাই। শৌখিন, শিকালের পড়ে যাওয়া ধনির ঘরের ছেলে। ওর সঙ্গে পরিচয় নেই এমন গণ্যমান্য লোক খুব কমই আছে কলকাতায়। সর্বত্র যাতায়াত, লাট ভবন থেকে থিয়েটার, রেসকোর্স থেকে খেলার মাঠ, সর্বত্রই তার বন্ধু বা চেনা লোক। তেমনই যাতায়াত সিনেমা থিয়েটার মহলেও। তিনি এসে বললেন, শোন, আমি বেশিক্ষণ বসবো না, বিয়ানকে বল তিনি যেন আমাকে আপ্যায়ন করতে ব্যস্ত না হন। আমার এক ফ্রেন্ড ফিল্ম ডিরেক্টর, তাকে তোর ছবিটা দেখিয়েছিলুম। সে বলে, এ তো ঈশ্বর দত্ত ফটো ফেস, ফিল্মে নামছেন না কেন? এখন তো ভদ্রঘরের মেয়েরাই আসছেন, আসবার জন্য কিউ দিচ্ছেন বলাই উচিত। এই তো কাছাকাছি থাকেন আপনার ভাগ্নি, গাড়ি পাঠাবো, যাবেন আসবেন গাড়িতে। শুটিং তো দিনে, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাবেন। ওর শাশুড়ি আর স্বামীকে বুঝিয়ে বলুন, সংসারে তো অনেকটা সাশ্রয় হয়। যদি ওরা রাজি থাকেন তো জাস্ট একবার ভয়েসটা টেস্ট করে নেব।
আমার তো মনে হয় প্রথম ছবিতেই হিট করবেন। প্রথমটা দুজনেই আপত্তি করেছিলেন, ভূপাল এবং ভূপালের মা। কিন্তু মামার হাত পা নেড়ে থিয়েটারি ধরনের বক্তৃতায় রাজি হতেই হলো। তিনি বললেন, যদি বয়স মিলে যায় একটু ট্রেনিং দিয়ে নিতে হবে। আর সে যদি উনি সঙ্গে কোনো সার্ভেন্ট, ঝি বা অন্য লোক রাখতে চান, তার মাইনে ওরা দিতে রাজি আছেন। বোধহয় মামার কিছু পাওনা ছিল এতে, নীলিমার মনে হয় তাই। নির্বন্ধ বয়স মিলল, ট্রেনিংটাও খুব দ্রুত আয়ত্ত করল নীলিমা। ছবিও উঠল। ছবি অবশ্য সব করল, কারণ ডিরেক্টর মাঝারি, তার উপর নিজে এক গল্পের ল্যাজের সঙ্গে আর এক গল্পের মাথা জুড়ে গল্প তৈরি করেছেন। টাকাও কম ছিল। ছবি ডুবলেও নীলিমা ডুবল না। লোকমুখে ওর আশ্চর্য অভিনয় দক্ষতা এবং রূপের কথা শুনে বড় বড় ডিরেক্টর ছবি দেখতে এলেন। ফলে 1 সপ্তাহের মধ্যে 3টে কন্ট্রাক্ট হলো, মেন রোলের কন্ট্রাক্ট। তখন ভূপালের মন্দ লাগেনি। একজন 10,000 অ্যাডভান্স দিলেন, দুজনে 20,000 করে। নীলিমা 3খানা চেকই শাশুড়ির হাতে দিয়ে প্রণাম করলে। তিনি কোলের মধ্যে টেনে নিয়ে চুমো খেলেন, আর চেক 3টে ছেলেকে দিয়ে বললেন, যা বৌমার নামে পোস্ট অফিসে একটা খাতা খুলে দে এই টাকা দিয়ে। পোস্ট অফিসে যে চেক নেয় না তা মাকে বুঝিয়ে দিয়ে একটা বড় ব্যাংকে টাকাটা জমা করে দিল ভূপাল। চেক বই নিয়ে সগৌরবে বাড়ি ফিরল নীলিমা। সেই শুরু হলো জয়যাত্রা। ছবি যে সবসময় হিট করেছে তা নয়, কিন্তু নীলিমার নাম হয়েছে। ছবি বিশেষে কিছু বাইরেও যেতে হয়। ভূপালের ছুটি নেই, সে যেতে পারবে না। এবার সে বেঁকে বসল। কই, বাইরে যেতে হবে এই কথা আগে তো শুনিনি। নূর পাগল, নীলিমা বলে, সব ছবিতেই তো আউটডোরের কাজ থাকে না, আর ছবি সবটাই কিছু আউটডোরে ওঠে না। 2-3 দিনের কাজ, যথেষ্ট লোক থাকে সঙ্গে, মেয়েরাও যায় অনেকে, হয় কি? মুখ গোজ করে থাকে ভূপাল, বলে, তা হোক, নিতে হবে না। তা কখনো হয়? এবার কঠিন হয়ে ওঠে নীলিমার গলা। কন্ট্রাক্ট সই করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি, এখন এসব ছেলে মানুষই করলে চলে? সেই শুরু। এরপরই সাংসারিক বন্ধন ক্রমেই শিথিল হয়ে পড়ল। টাকা আছে ঠিকই, প্রায় কিছু কিছু টাকা সে স্বামীকে দেয়, মধ্যে মধ্যে বাবাকেও। ভূপাল বাড়ি ঘরদোর সারিয়েছে, কিছু আসবাবও করেছে, কতকটা বউয়ের জন্যই, তার প্রেস্টিজ রাখতে। নিজের কোনো জিনিস কেনেনি স্ত্রীর পয়সায়, চালও বাড়ায়নি। চরম সৌভাগ্য দেখা দিল যখন এক বিখ্যাত ডিরেক্টর, তখনকার দিনের সর্বাধিক খ্যাতিমান, ওর সঙ্গে কন্ট্রাক্ট করতে চাইলেন। সকলে জানে তখনকার দিনের শ্রেষ্ঠ অভিনেত্রী যারা ফিল্মের, সকলেই তাঁর হাতে তৈরি। এও জানে যে এর জন্য তিনি প্রত্যেকের কাছ থেকেই অগ্রিম ফি আদায় করেছেন। মেয়েদের যা সব থেকে মূল্যবান বস্তু, সেইটি। একটু ইতস্তত করেছিল বইকি, কিন্তু এখন নেশা লেগে গেছে, সকলের প্রশংসার নেশা। কত পুরুষ তার জন্য লালায়িত, রাশি রাশি চিঠি আসছে স্তুতিগান করে। বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হয়েছে, এখন সেই শিখরে ওঠাটাই বাকি। শেষ পর্যন্ত রাজি হলো। ভূপাল এবার কিন্তু বেঁকে দাঁড়ালো। না, তা হবে না। ওর কাছে না গিয়েও তুমি যথেষ্ট যশ পেয়েছ, টাকাও, আর বেশিতে দরকার নেই। নীলিমা হাসলো একটু। পরের দিন দুপুরেই ওর যা দরকারি জিনিস গুছিয়ে নিয়ে একটা বড় হোটেলে গিয়ে উঠল। সম্পর্কে ছেদ টেনে চলে গেল সে। এরপর বহু দিন চলে গেছে, এখন সেই ছবিটাই দেখছিল মনে মনে। কালীঘাট থেকে ফিরে আসবার পর থেকেই সেই একভাবে বসে আছে সে। সিনেমার ছবির মতোই সব ঘটনা, ওর জীবনের উদয় আর অস্ত জুড়ে বিরাট ফিল্ম একটা। হ্যাঁ,
যা দেবার তা দিতে হয়েছে সে ডিরেক্টরকেও। এই প্রথম। যদি এইখানেই শেষ হতো। ওই বিরাট শক্তিমানের হাত থেকে বেরিয়ে চাহিদা আরও বাড়বে, এই স্বাভাবিক। বাড়ল তাই। এবার ভক্তদের মতো ডিরেক্টররাও তার কৃপা প্রার্থী হয়ে চারিদিকে শ্রুতি গুঞ্জন করে ঘুরে বেড়াতে লাগল। তারই মধ্যে তার ভাগ্যাকাশে এক অপেক্ষাকৃত তরুণ ডিরেক্টর দেখা দিল। সে তপস্যার মতোই ঘুরেছে সর্বদা। তার সাধনার সিদ্ধিও মিলল। ধরা দিল নীলিমা। ডিরেক্টর অরুণাভ দুটো ছবি করেছে এর আগে। সুযোজকের কিছু না এলেও খরচটা উঠেছে। অনেকেই বলেন ছোকরার এলেম আছে, এটা ঠিক, তবে বড় অহংকার এই বয়সেই। এখনো ওর অনেক শিক্ষা বাকি আছে। উপরে উঠতে হলে অরুণাভ বলে, শিখতে যদি হয় তো বিলেত আমেরিকায় শিখব। এসব ফসিলের কাছ থেকে যা শেখা তা হয়ে গেছে। বিলেতে যাও না কেন? টাকাটাই যে নেই হাতে। দুটো ছবিতে যা পেয়েছি তা এতদিনে কি আর হাতে আছে? তুমি যাও, টাকা আমি দেব, নীলিমা বলে। তাহলে তুমিও চলো। তোমার তো কিছুই দেখা হয়নি, কোনো শিক্ষা পাওনি, এ জাত সহজাত ট্যালেন্ট মাত্র। প্রথমটায় রাজি হয়নি। এতটা বাড়াবাড়ি ভালো নয়। বিবেক সতর্ক করেছে বারবার। তবু লোভ বলবান। 3rd ইয়ার পর্যন্ত পড়া মেয়ে, বিয়ে পাশও করেনি, তার আগেই বিয়ে হয়েছে। সে যাবে আমেরিকায়, মার্লিন, ডিয়েট্রিস, গ্রেটা গার্বোর দেশে। রাজি হতে হলো। অত খরচ করেও টাকা হাতে ছিল। এতকাল টাকা জমেই গেছে, কোনো বড় রকমের খরচ করেনি। অন্য অভিনেত্রীদের মতো মদও খায়নি এখনো পর্যন্ত। অরুণাভ মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও দেশের স্টুডিও দেখে চোখ ঝলসে গেছে। সেইভাবে স্বপ্ন দেখে, কিন্তু কে তাকে অত টাকা দেবে? ভালো লাগলো না নীলিমার। বললে, আমার যা টাকা আছে দিচ্ছি, আরাম তো করে ফেল। আর্টিস্টের অ্যাডভান্স করলে যদি বেশি স্টার কাস্ট হয়, কোনো ভালো লেখকের গল্প নিতে পারো যদি। প্রডিউসাররা টাকা দেবেন না? তা দেবে, আলবাত দেবে, তবে গল্প আমি কারো নেব না। আমি গল্প তৈরি করবো এমনভাবে যাতে 50% তোমারই কাজ থাকে। 70,000 টাকা ছিল হাতে, তার সব বার করে দিল। শুধু তাই নয়, এক ফটোগ্রাফার। তার নীলিমা সম্বন্ধে নীরব দুর্বলতা ছিল দীর্ঘকালের। সেও তার যথা সর্বস্ব 25,000 টাকা বার করে দিল। এর মধ্যে 2-3টে অফার এসেছিল। অরুণাভ বললে, না, তা হবে না। অনেক লেখালেখি হয়েছে কাগজে। তুমি হলিউড থেকে শিখে এসেছ। জুয়ান ক্রাফোর্ড তোমাকে চুমো খেয়েছে। সেই গ্ল্যামারটা কাজে লাগাবে ওরা। এটা তো তোমার নিজের ছবি, সেটার কথা ভাবো। ছবি ফ্লপ করল। ডিস্ট্রিবিউটাররা প্রচুর টাকা ঢেলেছেন, তাদের মুখ শুকিয়ে গেল। তারা আর অচল টাকার পিছনে সচল টাকা ঢালতে চাইলেন না। ফলে হাউস গ্যারান্টির টাকা দিতে রাজি না হওয়ায় 5 সপ্তাহেই ছবি উঠে গেল। এরপর আর অরুণাভর টিকিটই দেখতে পাওয়া গেল না। টাকা সব ওর হাতে তুলে দিয়ে বিলিতি হোটেলে থাকতে সাহস হয়নি। ফ্ল্যাট ভাড়া করেছিল একটা, নিনাতের জি আর একটা ছোকরা, ফরমায়েশ কাটার জন্যে। সে টাকাটাও জোগানো ভার হয়ে উঠেছিল। ফ্ল্যাট আরও নিয়েছিল কতকটা, অরুণাভর জন্যেই। আশা করেছিল এখানেই মূল আড্ডা গড়বে। টাকা কিছুই হাতে নেই প্রায় বলতে গেলে। সে এর মধ্যে 3টে কন্ট্রাক্ট প্রত্যাখ্যান করেছে। আর কি তারা কেউ আসবে? ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে খবর নিল। তারা বললেন, আর্টিস্টদের দেবার নাম করে তিনি অনেক টাকা নিয়েছেন। এসব তো তারই করবার কথা। তিনি প্রডিউসার বলতে গেলে। এর মধ্যে আমাদের কিছু করবার নেই। তাছাড়া আমাদের যা গেছে তার খেসারত কার কাছ থেকে আদায় হবে তাই তো বুঝি না। এর মধ্যে খবর এলো অরুণাভ আর একজন ডিরেক্টরের স্ত্রীকে নিয়ে
তার পয়সাতেই বিলেতে গেছে ডাক্তার দেখাবার জন্যে। ফিরে এসে নতুন ছবিতে হাত দেবে, সে টাকার ব্যবস্থাও সেই মহিলাই করেছেন। এবার শরৎবাবুর বই ধরবে, যাতে মান নেই। যে ফটোগ্রাফারটি টাকা দিয়েছিল তার স্ট্রোক হয়ে রাস্তায় পড়ে মারা গেল। তারপর থেকেই এই চলেছে। কি যেন বলে না, সূর্য মন্থানো গগনে পৌঁছবার সঙ্গে সঙ্গে তার পতন শুরু হয়। তখনকার ছবিটা নিয়ে এতকাল মাথা ঘামায়নি, এবার সে অবস্থা সামনে প্রত্যক্ষ করল। ডাক যে আসেনি তা নয়, ছোট ছোট বা নতুন প্রযোজক কিছু টাকা গোড়ায় দেয়, বাকি তাগাদা করে আদায় করতে হয়। সবটা আদায় হয় কদাচিৎ। মাঝারি প্রযোজকরাও আসেন কেউ কেউ, কিন্তু মেন রোলে আর কেউ নিতে চান না। কেউ বোঝাবার চেষ্টা করেন এই গল্পের নায়িকার ভূমিকা নগণ্য, আপনার পার্টি তো ডমিনেটিং। কেউ রূঢ় সত্যটা শোনালে, হ্যাঁ কিছু মনে করবেন না ম্যাডাম, দর্শকরা তো এখন নতুন নতুন মুখ দেখতে চায়। কেউ বা কাটা ঘায়ে নুনের ছিটে দেয়, আপনি যে প্রায় 2 বছর ডুব মারলেন, পর্দা থেকে সরে রইলেন, এটা দারুণ বোকামি হয়েছে। তারকাদের ভুলতে খুব বেশি দেরি হয় না। তবু চলছিল, এখন আর চলে না। এখন যারা আসে ছোট ছোট ভূমিকা দিতে চায়, সাইড রোল দিতে চায়, বড় জোর 4-5 দিনের কাজ। আর একটি সাংঘাতিক ভুল হয়ে গেল, যাত্রা দলে কাজ নেওয়া। অনেক টাকা বেতন দিতে চাইলেন, দিলেনও কিছু আগাম, কিন্তু মাস কতক পরে পাওনার চেয়েও দিনা বেশি হওয়ায় সে দল উঠেই গেল। তারপর থেকেই মেয়ে চলেছে অপমানজনক 2-1টা কন্ট্রাক্ট। এখনো কোনো মতে ঝি চাকর বাড়িওয়ালার ভাড়া টানা যাচ্ছে, আর কমাস পরে বোধহয় তাও যাবে না। গাড়িটা আছে, কত আর উঠবে তাতে, 20-25 হাজার বড় জোর। কিন্তু যে মুহূর্তে রটনা হবে নীলিমা দত্তকে গাড়ি বেচতে হয়েছে, সেই মুহূর্তেই তার সম্বন্ধে চিন্তা মুছে ফেলবে। ও শেষ হয়ে গেছে, চুপসা বেলুন। গতকাল এক ভদ্রলোক এসেছিলেন, এক বড় লেখিকার বই ধরেছেন তারা। তাতে এক অতি আধুনিকা মা আছেন, পুরো প্রসাধনে যৌবন ধরে রাখতে চান, সোসাইটি লেডি যাকে বলে, অর্থাৎ কতকটা ওর অবস্থায়। একেবারেই মা। অনেকে দেখেছে বইটি, মা। তারপর অতি বৃদ্ধা, মা ঝগড়াটে মেয়ে ছেলের 2-1টা পার। কখনো কখনো কেউ মিউজিয়াম থেকে টেনে আনবে, 1 দিন বা 2 দিনের পার, সামান্য কিছু টাকা দেবে। যেমন পথের পাঁচালী সেই চুনিবালা, তার দৈর্ঘ্য কিছু বেশি ছিল, মানে আসল ফিল্মের দৈর্ঘ্য, কিন্তু তাই বা কতটুকু। তারপর ওই সেদিন কাগজে পড়ল সেকালের এক বিখ্যাত মঞ্চাভিনেত্রী ডাকতে গামছা পরে বেরিয়ে এলেন, একখানা বাসি রুটি গুড় দিয়ে খেতে খেতে। সেকালের এক বোম্বের চিত্রাভিনেত্রী যাকে সাম্রাজ্ঞী বলা হতো, তাকে একজন দয়া করে সিঁড়ির নিচের জায়গায় থাকতে দিয়েছেন, তাই বেঁচে আছেন। ঠিক এ বাঁচার। বলো বোন, তার চেয়ে মৃত্যু ভালো? রাজা ও রানীর লাইনটা মনে পড়ে যায়। মায়ের পাঠটাও একেবারে না করতে পারেনি, সাহস হয়নি প্রত্যাখ্যান করতে, শুধু ভেবে দেখার সময় নিয়েছে। তারপর তারপর সব বেচে কিনে দূর তীর্থে গিয়ে ঘর ভাড়া করে বাস করবে, একারই হয়ে, একা নিঃসঙ্গ। সারাদিন এইভাবে বসে থেকে সন্ধ্যার পর মরিয়া হয়ে উঠে পড়ল নীলিমা। না, গাড়ি বার করবে না। ড্রাইভার এ সময় আসতে পারে, কিন্তু ওর দরকার আরও বেশি রাত্রে। একাই যাবে, বাসে চড়তে পারবে না, কোন দিকে কোন বাস যায়, কত নম্বর, কিছুই জানে না। তাছাড়া এখনো হয়তো কেউ চিনে ফেলতে পারে। ট্যাক্সি করেই গেল টালিগঞ্জের সেই পুরনো বাড়িতে। অনেক আগে নীলিমাই সারিয়েছিল, আবার সারাবার সময় হয়েছে, কিন্তু ভূপাল পারবে না।
কড়া নাড়তেই যেন উপর থেকে বেরিয়ে এলো ভূপাল। প্রথমটাই অন্ধকারে ঠিক চিনতে পারেনি, চশমা পরা নেই বলেই হয়তো। তারপর বলে, তুমি বাড়িতে ঢুকতেও দেবে না? কি আশ্চর্য, কেন দেব না? আসলে এত অপ্রত্যাশিত যে কি করব কি বলবো কিছুই ঠিক মাথায় আসছিল না। কেমন যেন জড়বড় হয়ে গেছি। এসো এসো, উপরে উঠতে হবে। কেন, নিজের ঘরে? নিজের দুটো ঘর? বুঝতেই তো পারছো অবস্থা। ভাড়া দিয়েছি, উপরেই থাকি। অসুবিধা হবে না, মা শুয়ে পড়েছেন। তাছাড়া তারা মানে ভাগ্নে তো এখন থাকে না। ভাগ্নে জয়ন্ত চাকরি হয়েছে আসানসোলে, কোয়ার্টার পেয়েছে, ওখানেই থাকে। উপরে এসো। ওদের সেই প্রাক্তন শোবার ঘরেই বসতে হলো। কিছু খাবে? চা করব? না না, কিছু দরকার নেই। এরপর দুজনেই চুপচাপ, প্রশ্নও করে না ভূপাল যে উত্তর দেবে। কাজেই কথা ওকেই শুরু করতে হয়। দেখো, আমি কতকটা তোমার কাছে এসেছি একটা ওপেন কনফেশন করতে। যা বলবো সত্যিই বলবো। অনেক কথা শুনেছ নিশ্চয়, তার মধ্যে সত্যও আছে। তবে নাই বা বললে শিবু? আস্তে আস্তে বলে ভূপাল, তুমি অনেক বড়, অনেক সুদূর আমার কাছে। বামন হয়ে চাঁদে হাত দিতে যাওয়া হয়তো অন্যায়, কিন্তু হাত না দিয়ে দূর থেকে ভালোবাসতে তো দোষ নেই। আমি তোমাকে ভালোবেসেছিলুম শিবু, আজও বাসি। আমাকে কিছুই শোনাতে হবে না। একরকম চড় খাওয়াই বই কি। আজ মনে হয় ভূপালের কাছে ও সব দিক দিয়েই ছোট। খানিকটা চুপ করে থেকে ম্লান হেসে বলে, যদি বলি চাঁদ আজ বামনের দরজায় কৃপা প্রার্থী। জানো, আমি আজ বলতে গেলে সর্বশান্ত হয়ে গেছি। গহনা করবার দিকে কোনো ঝোঁক ছিল না কোনোদিন, কিছু শোনাও তেমন রাখিনি। যা আছে গাড়ি শুদ্ধ সব যদি বেচেও দিই, বোধহয় 50,000ও হবে না। আর সামনে একটিমাত্র অফার আছে ছবির। আমার কিন্তু ইচ্ছে করে না করতে। যেখানে রাজরানী ছিলুম সেখানে দাসীগিরি করতে চাই না। কথাটা বলতেও মুখে বাজছে, তবু নির্লজ্জের মতোই বলছি। তুমি আমাকে একটু আশ্রয় দিতে পারো না? আগে ভেবেছিলুম নিজের একটা ঘর চাইব, তাও তো নেই। আমি তো স্ত্রীর অধিকার খুইয়েছি জানি। শুধু ভাবি, দাসীগিরি যদি করতেই হয় স্বামীর ঘরে করাই ভালো। অনেকক্ষণ যেন ধ্যানমগ্ন হয়ে বসে থাকে ভূপাল। ধরা ধরা গলায় বলে, তুমি যাই করে থাকো শিবু, তুমি আজ সেধে আমার কাছে আসতে চাইছ, এ আমার সৌভাগ্য বলেই মনে করি। ঝি নয়। তুমি যদি এসে আবার সংসারের হাল ধরতে, আমি কিন্তু বেঁচে যেতুম। কিন্তু মা যে আছেন, তিনি বোধহয় আর তোমার হাতে খাবেন না। তাতেও আটকাতো না। এখনো তো আমি রেঁধে দিচ্ছি, কিন্তু তিনি 80 হয়েছেন, এমনিতেই একটু খিটখিটে হয়েছেন। যদি চেঁচামেচি করেন, গালমন্দ দেন। তাছাড়া আত্মীয় স্বজনরা যাতায়াত করেন, বিশেষত মা একা থাকেন বলেই এরা আসেন। কি সব খোঁচা দিয়ে কথা কইবেন, পাড়ার লোক তো আছেন। তোমার খারাপ লাগবে, আমারও শিবু। অনেকক্ষণ চুপ করে বসে রইল নীলিমা। আশা করবার কোনো কারণ নেই, তবু যেন মনে হয়েছিল ভূপালকে ফেরাবে না। এবার দু চোখ দিয়ে এই প্রথম জলের ধারা নামল।
আশাভঙ্গ, হতাশার অশ্রু। উঠে কাছে এসে গোপাল নিজের কাপড়ের খুঁটে চোখ মুছিয়ে দিয়ে বলল, একটা কথা বলবো? তুমি যদি সব বেচে কিনে ওই টাকাটা জোগাড় করতে পারো, এ দেশের বাইরে তীর্থস্থানে নাই বা গেলে কোনো ছোটখাটো জায়গায় সস্তা কন্যা দেখে গিয়ে বাস করো, বলো তো আমি তোমাকে রেখে দিয়ে আসতে পারি। তারপর মার কদিন, যা অবস্থা বড় জোর বছর 2, আর মা গেলে আমিও চাকরি ছেড়ে দিয়ে উপরটা ভাড়া দিয়ে তোমার কাছে চলে যাব। একটু ছেদ দিয়ে হেসে বলল, আমি দাঁড়াবো তোমার ধরে, আশ্রয় প্রার্থী হয়ে। আর একটু চুপ করে থেকে নিঃশব্দেই উঠে দাঁড়ালো নীলিমা। তারপর সিঁড়ির দিকে পা বাড়িয়ে দিয়ে যেতে গিয়েও ফিরে এসে একটা প্রণাম করল। নামতে নামতে গোপাল বলল, কি ঠিক করলে? দেখি, কিছু বুঝতে পারছি না, তবে যা করব তোমাকে জানাবো। শেষ হলো আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প অস্তগামী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।